এই বাজেটে আসলে আমি এখন পর্যন্ত পুঁজিবাজারের জন্য ভালো কিছু দেখতে পাচ্ছি না। বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল, ওই অর্থে টাকাটা মার্কেটে আসে না, সুযোগটা ওটা কাজে লাগে না। এই কারণ বিভিন্ন সংস্থাগুলো আবার ধরে, এনবিআর ধরে, দুদক ধরে, বিভিন্ন আইনের ফাঁক ফোকর আছে যে আমরা এই আইনের আওতার বাহিরে, তাহলে আমরা ধরতে পারবো। তো এগুলো নিয়ে একটা বিভ্রান্তি আছে, যে কারণে অনেকে টাকাটা হয়তো পাচার করে দেয়, সেটা আর মূল মার্কেটে বা মূল মানি মার্কেটে টাকাটা আসে না। আপনি জানেন 2024 এবং 25-এর জন্য অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করেছেন সংসদে। এবং এইবারের বাজেটে আপনি তো ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট। আপনি কি মনে করছেন যে এবারের বাজেটটা ক্যাপিটাল মার্কেটের জন্য কেমন? আসলে আমরা এখন পর্যন্ত যতটুকু বাজেটটা পর্যালোচনা করেছি, তো সেক্ষেত্রে পুঁজিবাজারের জন্য কোনো সুখবর পাচ্ছি বলে আমার চোখে পড়েনি। বিশেষ করে আহ, তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট ট্যাক্স কমানোর জন্য, অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স কমানোর জন্য একটা দাবি ছিল। হুম। পাশাপাশি তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির যে ট্যাক্সের যে মাঝখানের ব্যবধান, এত ব্যবধান, রেস। হুম। মাঝখানে 7.5% ব্যবধান ছিল, এই ব্যবধানটা আরো বাড়ানোর জন্য স্টেক হোল্ডাররা দাবি জানিয়ে আসছিল। কিন্তু সেটাও বাজেটে তো বাড়েনি, বরং তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট ট্যাক্সটা একটা কমানোর প্রস্তাবনা শর্ত সাপেক্ষে করছে। হুম। ফলে এই বাজেটে আসলে আমি এখন পর্যন্ত পুঁজিবাজারের জন্য ভালো কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা যদি বলি, বর্তমানে লিস্টেড কোম্পানির কর্পোরেট কর হলো 20%, আর তালিকা বহির্ভূত কোম্পানির লিস্ট কর হলো 27.5%। অর্থাৎ এই দুইটা কোম্পানির করের ব্যবধান 7.5%। 7.5%। হুম। কিন্তু প্রস্তাবিত বাজেটে তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট কর 2.5% কমানোর প্রস্তাবনা করছে। যে যদি তারা দৈনিক মানে 5 লাখ টাকার উপরে ব্যাংক লেনদেন করে এবং বছরে যদি সেটা 36 লাখ টাকার সমপরিমাণ হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে তারা 2.5% কর রেয়াত সুবিধা পাবে। এটা হলো তালিকা বহির্ভূত কোম্পানির ক্ষেত্রে। বহির্ভূত আর যদি কোম্পানি। তাই হয় তাহলে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট কর 7.5% যে ব্যবধান ছিল, সেটা কমে 5% হয়ে যাচ্ছে। হুম। ফলে এমনিতেও ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে চাচ্ছে না। কারণ পুঁজিবাজারে আসলে নানান ধরনের হিসাব নিকাশের ঝামেলা এজিএম করতে হয়, একটা গুড গভর্নেন্স এর আওতায় আসতে হয়। ফলে অনেকে আসতে চাচ্ছে না। তো যে কোম্পানিগুলো আগে আসতো, একসময় দুইটা কোম্পানির করের ব্যবধান ছিল 10%, এটা ধারাবাহিক কমায় এখন 7.5%। এই প্রস্তাবিত বাজেটে এটা আরো 2.5% কমায় পার্সেন্ট করার একটা প্রস্তাবনা করছে। যদি এটা কার্যকর হয়, এবং কারণ আপনি জানেন এই বাজেট প্রস্তাবনা মানেই যে পাশ হওয়া না, এটা 30 জন এটা পাশ হবে। তার আগে হয়তো অনেক আলোচনা সমালোচনা হবে। তবে এই মুহূর্তে যে প্রস্তাবনাটা করছে, এটা পুঁজিবাজারের জন্য ভালো না বলে আমি মনে করছি। জি। আরেকটা বিষয় হলো যেটা ওই যে পরিচালকদের যে ট্যাক্স আরো। জি। পরিচালকদের হাতে যে শেয়ার গুলি আছে, রাইট? ওই শেয়ার গুলি উপরেও এবার জি। নাকি ট্যাক্স, মানে লাভ লভ্যাংশ বাড়লে ট্যাক্সও বাড়বে তাদের, এটা এটা করা হয়েছে। আপনি এই বিষয়টা যদি একটু বলতেন, এবং গেইন ট্যাক্স এর কথাটা একটু এটা যদি বলতেন। আসলে গেইন টেস্টে যে 50 লাখ টাকার উপরের বিষয়টা বলা হয়েছে, তো যদি আমি এই চ্যাপ্টারটা এখনো পড়ি নাই, 50 লাখ টাকার উপরে হলে, লেনদেন হলে, এটা আসলে মার্কেটে খুব বেশি প্রভাব পড়বে না। কারণ খুব কম সংখ্যক বিনিয়োগকারীরই বছরে 50 লাখ টাকার আয় হয়। সুতরাং তার ওইটার উপর যদি ট্যাক্স ধরে, এটা মানে, যদিও অনেক ধরনের একটা ভীতি আছে যে কর্পোরেট গেইন ট্যাক্স আরোপ করতেছে, এটা নিয়ে মার্কেটে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, এটা আসলে একটা মানে এই ভীতিটা একটা গুজব। মানে এর উপর, এর কারণে মার্কেটে খুব বেশি ইয়া হবে না, প্রভাব পরিচালকদের পড়বে যে বলে আমি মনে করি না। হ্যাঁ। শেয়ার গুলো যারা রেখে দেয়, বা মানে এদের লভ্যাংশ হ্যাঁ, বা ওইখানে কি, বিক্রিতে যদি লাভ হয় সেক্ষেত্রে তো ট্যাক্স দিতে হবে। এই বিষয়টা কি হ্যাঁ ভালো এটা প্রভাব পড়বে? মানে এটা আলটিমেটলি বিষয় হলো যে, যদি সার্বিক ভাবে বলি, নানান সেক্টর গুলোতে ট্যাক্স আরোপ করা হচ্ছে, দিন শেষে এটা মার্কেটের জন্য একটু ক্ষতিগ্রস্ত হবে। আপনি পরিচালকদেরকে ধরলেন, আবার টার্ন ওভারের উপরে ধরছেন, গেইন ট্যাক্স আরোপ করতেছেন, আবার কোম্পানির কর্পোরেট কর কমায় বাড়াচ্ছেন, আর নন লিস্টেড কমাচ্ছেন, ব্যবধানটা কমায় দিচ্ছেন। এই সব কারণে পুঁজিবাজারের উপর মানুষের একটা যে আশা ছিল বাজেটে কিছু পাবে, বাট আসলে কিছু পাই নাই। ফলে বিনিয়োগকারীরা
তাদের মধ্যে আশার আলো মানে বা নতুন কিছু বাজেটে কোনো সুখবর পাবে বলে যে ধরে নিয়েছিল, এটা আসলে হয় নাই আর কি। তো সুতরাং এক কথায় যদি বলবো, বাজেটে পুঁজি বাজারের বিনিয়োগকারীদের জন্য কোনো সুখবর নেই। হ্যাঁ, পাশাপাশি যদি আমরা বলি ব্যাংকের লিস্টেড এবং নন লিস্টেড ব্যাংকের যে করের ব্যবধান, সেটা ধরেন মার্চেন্ট ব্যাংকের আগে 37.5% ছিল, এখন এটা 37.5%ই রাখছে, খুব চেঞ্জ করে নাই। একই সঙ্গে এই মোবাইল কোম্পানির যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির করের ব্যবধান এখানে মাত্র পার্সেন্ট। এটাও এই বাজেটে একটা কমানোর দাবি ছিল যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানি করে ব্যবধানটা একটু বাড়ানো হোক, বিশেষ করে লিস্টেড কোম্পানি কমিয়ে আনা হোক। কিন্তু এই এই প্রস্তাবিত বাজেটে সেটাও আনা হয় নাই। অর্থাৎ 40 এবং 45%, অর্থাৎ নন লিস্টেড মোবাইল কোম্পানিগুলোর কর্পোরেট কর 45% আর লিস্টেড 40%, এখানে ব্যবধানটা মাত্র 5%। যদি কোম্পানির ক্ষেত্রে এই ব্যবধানটা 7.5% ছিল, কিন্তু মোবাইল কোম্পানির ক্ষেত্রে এটা 5%, তো সেটাও কমে, অর্থাৎ ব্যবধানটা বাড়ানো হয় নাই। তো সব মিলিয়ে আমি যেটা দেখতেছি, মানে বিনিয়োগকারীদের কোনো, আবারও বলবো, কোনো সুখবর এই মুহূর্তে আমি এতটুকু প্রতিক্রিয়া দিতে পারছি। আচ্ছা, একটা বিষয় বলেন যে এবারও কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে, যদিও এটা খুব বেশি প্রভাব পড়ে না। শেয়ার বাজারে কি ওই রকম মানে বিনিয়োগ করলে কালো টাকা সাদা হবে, এই ধরনের কি সুযোগ এসেছে? এটা মনে হয় শেয়ার বাজার, তারপরে প্লট ফ্ল্যাট, এগুলোতে রাখা হচ্ছে কালো টাকা বিনিয়োগটা। তো যদি আসলে আমরা এর কোনো প্রভাব দেখি না, এর আগের বার যতবার শেয়ার মার্কেটের বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল, ওই অর্থে টাকাটা মার্কেটে আসে না। কেন আসে না আসলে, এটা হয়তো আসে না, এই সুযোগটা ওটা কাজে লাগে না। মাত্র 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার যে প্রস্তাবিত বাজেটের সুযোগ রাখা হয়েছে, এটা আমি মনে করি অনেক বড় একটা সুযোগ। যাদের কালো টাকা আছে তারা এই সুযোগটাকে কাজে লাগাইতে পারে। কিন্তু অতীতের অভিজ্ঞতা আমরা দেখছি যে এই সুযোগটা তারা নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? বরং আপনি যদি, যারা সাদা টাকা 30% পর্যন্ত সর্বোচ্চ ট্যাক্স দিতে হয়, যারা বৈধ ইনকামের ক্ষেত্রে, আর কালো টাকার ক্ষেত্রে সেটা অর্ধেকে নিয়ে আসছে 15%, তারপরেও কিন্তু কালো টাকা সাদা হচ্ছে না। হ্যাঁ, এরকম তবে কি এটা যে হয়তো যে মানে এটা নজরে পড়ে যাবে এদের কালো টাকা ছিল, সেরকম হ্যাঁ, ইয়াতে এটা ওই হতে পারে। ভীতিতে কি হতে পারে? এটাই, কারণ বিভিন্ন সংস্থাগুলো আবার ধরে, এনবিআর ধরে, দুদক ধরে, বিভিন্ন আইনের ফাঁক ফোকর আছে যে আমরা এই আইনের আওতার বাহিরে, তাহলে আমরা ধরতে পারবো। তো এগুলো নিয়ে একটা বিভ্রান্তি আছে, যে কারণে অনেকে টাকাটা হয়তো পাচার করে দেয়, সেটা আর মূল মার্কেটে বা মূল মানি মার্কেটে টাকাটা আসে না। তো আসলে আমি মনে করি ভালো, যে টাকাটা কালো হয়ে গেছে, সেই টাকাটা যদি অর্থনীতির মূল স্রোতে আসে, তাহলে আমাদের অন্তত অর্থনীতিরও কিছু চাঙ্গা হবে, টাকাটা বৈধ হইলো, দেশের ব্যবসা বাণিজ্য মানে প্রসারিত হবে। তারপরে যদি শেয়ার মার্কেটে আসে, শেয়ার মার্কেটও একটু চাঙ্গা হবে। তো সেই ক্ষেত্রে এটা মন্দের ভালো বলে আমি মনে করছি। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বাজেট দেখতে থাকুন। যদি আমরা আবার মনে করি তাহলে আপনার সাথে যোগাযোগ করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।